তোমাদের যে শীট দেওয়া হয়েছিল সেই শীট কি সবাই ডাউনলোড করে নিছো? স্যার আমি পারি না। কেন আপনি পারেন নাই স্যার? আর এরর আসে। ছিলাম। তো আজকে হচ্ছে তোমাদের সিক্স চ্যাপ্টারের ওই শীটটা হচ্ছে লেকচার শীট। আমি কিন্তু তিনটে শীট দেখছি, হচ্ছে এমসিকিউ, একটা দিছি এমসিকিউ, এমসিকিউর সলিউশন, আর একটা দিছি সিকিউ। এর বাদে একটা হয়েছে ওভারভিউ। ওই শীটটা হচ্ছে ফুল থাকবে তোমাদের হোমওয়ার্ক 6 অধ্যায়টা। যদি কোনো জায়গায় সমস্যা বাজে আমাকে বলবো, আমি সেটা সলভ করে দেবো। এই হোমওয়ার্কটা আমরা নেব কবে? আর এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদেরকে, আমি হচ্ছে রোববারে ক্লাস বন্ধ থাকবে। কারণ হচ্ছে দেখো, হচ্ছে তুমি প্রথমে হচ্ছে প্লে স্টোরে যাবা, সি কম্পাইলার অফলাইন লিখে তুমি সার্চ দিবা। সার্চ দিলে এই যে দেখো প্রথম যেটা আসছে কোডিং সি, একটা কালো আসছে কোডিং সি। এটা দেখো এই এই এটার হচ্ছে আপলোড আর কি, কে ভাস ইউ আর কি, এরকম জাস্ট এই যে কে ভাস ইউ, এইটি হচ্ছে জাস্ট তুমি এইটাকে হচ্ছে ইনস্টল দিয়ে নেবা। ক্লিয়ার? 31 MB আছে, তুমি ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। তো এইটা ইউজ করে হচ্ছে আমরা কাজ করব আমাদের হচ্ছে 5 অধ্যায়ে। ওকে, আমরা যদি একটু পঞ্চম অধ্যায়ে যদি চলে যাই, পঞ্চম অধ্যায়ে দেখো আমরা কিন্তু প্রতিটা চ্যাপ্টার যখন পড়তেছি, 4 অধ্যায় পড়ার সময় আমার কিন্তু একটা সফটওয়্যার লাগছিল, যেই সফটওয়্যার দিয়ে আমরা হচ্ছে এটা কাজটা করতাম। 6 অধ্যায়ে কিন্তু আমরা ডিফারেন্ট সফটওয়্যার ইউজ করছি। এখন সব 5 অধ্যায়। 5 অধ্যায়ে গিয়ে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে 5 অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো তোমাকে হচ্ছে প্রথমেই আসলে বুঝতে হবে যে প্রোগ্রামিং এর ভাষাটা কি এবং প্রোগ্রামিং এর ভাষাটা আসলে কেন ইউজ হয়। আচ্ছা, তুমি যদি একদম সংক্ষেপে যদি আমি বিষয়টা একটু বুঝাইতে চাই। আচ্ছা দেখো, প্রোগ্রামিং ভাষাটা আসলে কি? ধরো তোমার ফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল দেওয়া আছে, হিউজ সংখ্যক অ্যাপস তোমার ফোনে ইনস্টল দেওয়া আছে। তুমি যে কোনো একটা অ্যাপস নিয়ে তুমি যদি একটু দেখো, তুমি ধরো একটা ডিকশনারি অ্যাপ, এই যে বাংলা ডিকশনারি, তুমি এই ডিকশনারি অ্যাপের, আচ্ছা তুমি যদি এই জায়গায় কোনো জায়গায় যদি ক্লিক করো, কোনো কাজ ঘটে? তুমি যে ডিকশনারির যে নাম লেখা আছে আর লোগো দেওয়া আছে, লোগোতে ক্লিক করলে কিন্তু তোমার সামনে একটা ইন্টারফেস চলে আসে। ইন্টারফেস, ইন্টারফেস কথা মানে হচ্ছে ডিসপ্লে। ইন্টারফেস কথা মানে হচ্ছে ডিসপ্লে, তোমার সামনে একটা ডিসপ্লে চলে আসে। যেই ডিসপ্লেতে তোমার কি আছে, যেই ডিসপ্লেতে উপরের দিকে একটা ঘর আছে যেখানে বলা হয়েছে ইন্টার টেক্সট, আর নিচে কিন্তু কিচ্ছু নাই। আচ্ছা, তুমি যদি এইখানে ক্লিক করো, কোনো কাজ ঘটবে? বুঝছো? তুমি যখন এইখানে যখন ক্লিক করবে এই ঘরের মধ্যে, তখন কিন্তু তোমার সামনে কিবোর্ড এসে ওপেন হবে। আচ্ছা, তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, এই যে তুমি একটা পিডিএফ ফাইল ডাউনলোড দাও, তুমি ধরো তোমার একটা বইয়ের পিডিএফ ফাইল ডাউনলোড দাও, সেই পিডিএফ ফাইলটি কি 10 MB 20 MB জায়গা দখল করবে? ক্লিয়ার? তো সেই পিডিএফ ফাইলটার মধ্যে কি আছে, কতগুলো লাইন লেখা আছে না? কতগুলো লাইন লেখা আছে যেগুলো তুমি পড়ো। আচ্ছা, এই যে একটা অ্যাপস, অ্যাপসের ঠিক লোগোর উপরে ক্লিক করলে তোমার সামনে ইন্টারফেস চলে আসে। সেই ইন্টারফেসে এইখানে ক্লিক করলে কোনো ঘটনা ঘটে না। এই উপরে তুমি যদি ক্লিক করো, তাহলে কিন্তু তোমার একটা এইখানে কিন্তু আরেকটা কিবোর্ড চলে আসে। তাহলে বিষয়টা, এই অ্যাপসটা তুমি যখন ডাউনলোড করছো, এই অ্যাপসটার মধ্যে এই ডিরেকশন গুলো লিখে দেওয়া হয়েছে। এই ডিরেকশন গুলো কি লিখে দেওয়া হয়েছে? ডিরেকশন গুলো লিখে দেওয়া হয়েছে, এই যে দেখো প্রত্যেকটা ডিরেকশন বা নির্দেশনা। যদি কেউ এইখানে যদি ক্লিক করে কোনো ঘটনা ঘটবে না, কেবল হচ্ছে এইখানে ক্লিক করলেই এই ঘটনাটা ঘটবে। এটা কি একটা ডিরেকশন না, যে অমুক জায়গায় ক্লিক করলে এই ঘটনাটা ঘটবে, অমুক জায়গায় ক্লিক করলে এই ঘটনাটা ঘটবে। তুমি যদি প্রনাউন্সিয়েশন যদি ক্লিক করো, তাহলে তোমার প্রনাউন্সিয়েশন আসবে। সার্চে ক্লিক করলে তোমার সার্চ আসবে। প্রিভিয়াসে ক্লিক করলে তোমার প্রিভিয়াস আসবে। এই যে এক এক জায়গায় ক্লিক করলে যে এক একটা ঘটনা ঘটবে, এইটা কি কতগুলো ডিরেকশন বা নির্দেশনা না? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তো অ্যাপসটা যখন তুমি ইনস্টল দিছো প্লে স্টোর থেকে, তখন কি অ্যাপস এর কি একটা স্টোরেজ ছিল না? সে 10 MB অথবা 20 MB অথবা 50 MB সে জায়গা নিছে না? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তো অ্যাপটায় এই যে 10 MB 20 MB জায়গা নিছে, তোমার পিডিএফ যে বই বা পিডিএফ যে একটা ফাইল, সেই ফাইলেও কিন্তু 10 MB 20 MB জায়গা নিছে। তো পিডিএফ ফাইলটা কি ছিল? পিডিএফ ফাইলটা কিন্তু কতগুলো লেখা ছিল। পিডিএফ ফাইলটা হচ্ছে কতগুলো লেখা ছিল। লেখা বলতে কতগুলো লাইন ছিল। তোমার অ্যাপসও 10 MB 20 MB জায়গা নেয়।
তাহলে তোমার অ্যাপস এর মধ্যে কতগুলো ডিরেকশন দেওয়া আছে বা কতগুলো লাইন লেখা আছে, সেই লাইনগুলো হচ্ছে কি, সেই লাইনগুলো কিন্তু হচ্ছে এই যে লোগোর উপরে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস তুমি দেখাবা, এই ইন্টারফেসের যে কোনো জায়গায় ক্লিক করলে কোনো কিছু ঘটবে না, শুধুমাত্র এই বাটনে বাটনে ক্লিক করলে হচ্ছে কিছু কিছু ঘটনা ঘটবে। তো এই যে কোন জায়গায় ক্লিক করলে কোন ঘটনা ঘটবে সেইগুলো সেইগুলো হচ্ছে এক একটা ডিরেকশন, এবং হচ্ছে আমাদেরকে সেই ডিরেকশন ওয়াইজ আমাদেরকে কাজ করা লাগে। তো এই যে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে আমি কি একদম সংক্ষেপে বলতে পারি যে অ্যাপস কি? অ্যাপস হচ্ছে কম্পিউটারকে অথবা মোবাইল ফোনকে অথবা কোনো যন্ত্রকে প্রদান করা কতগুলো ডিরেকশনের সমষ্টি, নাকি স্যার? যে কোন জায়গায় ক্লিক করলে কোন ঘটনাটা ঘটবে, এই যে ডিরেকশন গুলো, সেই ডিরেকশন গুলো হচ্ছে অ্যাপস এর মধ্যে সুন্দর করে লেখা থাকে। বোঝা গেছে আমার কথাটা? ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যাপস এর মধ্যে যে ডিরেকশন গুলো লেখা থাকে, সেই ডিরেকশন গুলো ফলো করবে কে? ফলো করবে হয় তোমার কম্পিউটার অথবা ফলো করবে তোমার মোবাইল ফোন। এখন কম্পিউটার বা মোবাইল ফোন জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে? তাহলে তোমার ওই ডিরেকশন গুলো কিসে দেয়া লাগবে, মানে অ্যাপস এর মধ্যে তুমি যে ডিরেকশন গুলো লিখবা যে এই জায়গায় ক্লিক করলে এই ঘটনা ঘটাও, এই জায়গায় ক্লিক করলে এই ঘটনা, ডিরেকশন গুলো কি বাইনারিতে লেখা লাগবে না স্যার? কারণ কম্পিউটার ফোন তো বাইনারি ছাড়া কিছুই বোঝে না। কিন্তু বাইনারিতে লেখাটা খুবই কষ্টকর না? মানে তুমি তো বাইনারি ভাষা খুবই কম বোঝো নাকি স্যার? যেমন এই ইংরেজি ভাষা তুমি দেখলেই বুঝে যাও যে এর মানেটা কি, কিন্তু 1010110011 এটা তো তুমি লেখো, তাহলে এর মানে বুঝতে তোমার কি আবার অনেকক্ষণ চিন্তা করা লাগবে না যে কি মানে আছে? ক্লিয়ার? তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি যদি একটা অ্যাপস তৈরি করতে চাও, যেই অ্যাপস এর কাজ হবে কি, যেই অ্যাপস এর প্রত্যেকটা অ্যাপসেরই তো পার্টিকুলার কাজ থাকে। যেমন ক্যালকুলেটর অ্যাপ, তার কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা। অথবা হচ্ছে তুমি যে ডিকশনারি অ্যাপ, তার কাজ হচ্ছে তুমি কোনো একটা ওয়ার্ড সার্চ দিলে তার মিনিং খুঁজে বের করে দেয়া। ফলে এই যে ব্যাপারগুলো ঘটে, যেখানে হচ্ছে তোমার প্রত্যেকটা অ্যাপসেরই কিছু পার্টিকুলার কাজ থাকে, যে এই অ্যাপস এই কাজ করবে। এখন ব্যাপারটা হচ্ছে এই কাজগুলো করার জন্য যে ডিরেকশন গুলো, সেই ডিরেকশন গুলো অ্যাপস এর মধ্যে সুন্দর করে লেখা থাকে। বাট সেই ডিরেকশন গুলো অ্যাপস এর মধ্যে লেখা থাকবে, সেই ডিরেকশন গুলো তো বাইনারি ছাড়া, বাইনারি ভাষাই লেখা লাগবে, কারণ কম্পিউটার বাইনারি ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমার মানুষের পক্ষে আবার বাইনারি বোঝা খুবই কষ্টকর। এজন্য আমরা একটা ঝামেলায় পড়ে যাই। দেখো, বাইনারিতে তুমি যদি লেখো, তাহলে কোনো যদি ভুল হয়, সেই ভুলটা বের করা খুবই একটা কষ্টের ব্যাপার। কারণ কোন জায়গায় জিরোর জায়গায় ওয়ান হয়েছে আর কোন জায়গায় ওয়ানের জায়গায় জিরো হয়েছে, সেটা কি খুঁজে বের করা খুবই কষ্টের ব্যাপার না? যে কোনখানের জিরো ওয়ান হইলো আর কোনখানের ওয়ান জিরো হইলো, নাকি স্যার? বুঝছো? আচ্ছা, এই জন্য বাইনারিতে এই ডিরেকশন গুলো লেখা খুবই কষ্টকর। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, একটা পিডিএফ বই, যেমন আহ, আমার কাছে হচ্ছে 9 এর যে পিডিএফ বই সেগুলো হচ্ছে আছে, অথবা তোমাদের ইন্টারমিডিয়েট তথ্য যোগাযোগ প্রযুক্তির হচ্ছে পিডিএফ বই আছে। একটা পিডিএফ বইতে 500 পৃষ্ঠা। সেই পিডিএফ বইটা ধরো 20 MB জায়গা নেয়, তাহলে 500 পৃষ্ঠার একটা পিডিএফ বই 20 মেগাবাইট জায়গা নিচ্ছে। আর তুমি দেখা গেছে একটা অ্যাপস ইনস্টল দিচ্ছ, সেই অ্যাপসটাও 20 মেগাবাইট জায়গা নিচ্ছে। তাহলে অ্যাপস এর মধ্যে কি 500 পৃষ্ঠায় যতগুলো লাইন লেখা আছে, প্রায় ওর সমপরিমাণ লাইন ওই অ্যাপস এর মধ্যেও লেখা আছে, নাকি স্যার? কিন্তু এখন তুমি চিন্তা করে দেখো, সেই 500 পেজে ধরো 2-3 হাজার লাইন আছে বা 5,000 লাইন আছে, প্রত্যেকটা পেজে যদি 10টা করে লাইনও ধরি, তাহলে 500 পেজে 5,000 লাইন আছে। আচ্ছা, 5,000 লাইন পুরোটাই যদি বাইনারিতে লিখতে হয়, তাহলে চিন্তা করে দেখো যে কি পরিমাণ কষ্টসাধ্য সেই 5,000 লাইন বাইনারি লেখা। বুঝে 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 সেখানে কোনখানের জিরো যে ওয়ান হয়ে যাবে লিখতে লিখতে, আর কোনখানের ওয়ান যে জিরো হয়ে যাবে, এটা কি আমরা ভুল করে ফেলাবো না? বুঝছো? এই জন্য হচ্ছে বাইনারিতে আমরা প্রোগ্রাম লিখি না, কারণ বাইনারিতে প্রোগ্রাম লেখা খুবই কষ্টকর এবং ব্যাপক ঝামেলা। ভুল সংশোধন করা যায় না, একবার ভুল হইলে জান প্রাণ বের হয়ে যায় ওই ভুল বের করতে। কিন্তু তাহলে আমরা
কোন ভাষায় ডিরেকশন গুলো দিলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হইতো? আমাদের মানুষের ভাষায় যদি ডিরেকশনটা দেওয়া যাইতো তাহলে কি আমাদের সবচেয়ে বেশি সুবিধা হইতো না স্যার? আচ্ছা, তাহলে আমরা মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করি মানুষের ভাষায় ডিরেকশন গুলো দিতে, কিন্তু কম্পিউটার স্বাচ্ছন্দ্য বোধ করে বাইনারিতে ডিরেকশন গুলো দিতে। এখন আমরা তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মানুষের ভাষায় ডিরেকশন দিয়া সেই ডিরেকশনটাকে আমরা বাইনারিতে পরিণত করে দেন কম্পিউটারের কাছে পাঠাইতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সুবিধা হয় কি, আমরা মানুষের ভাষায় ডিরেকশনটা দিতে পারি, সেটাকে আমরা বাইনারিতে পরিবর্তন করে দেন হচ্ছে আমরা কম্পিউটারের মধ্যে বা ফোনের মধ্যে প্রবেশ করাইলাম। কিন্তু পৃথিবীর, এখন তুমি খেয়াল করে দেখো, মানুষের ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করাটা অনেক বেশি আহ কষ্টসাধ্য। মানে মানুষের ভাষায় সরাসরি মানুষের ভাষাটাকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে যাও, মানে সরাসরি মানুষের ভাষাটাকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে যাও, সেটা অনেক বেশি সময় নেয়। এখন তুমি চিন্তা করো, তুমি একটা অ্যাপস বানাইলা, যেই অ্যাপস এর সকল ডিরেকশন দিলা তুমি মানুষের ভাষায়, দেন সেই ডিরেকশন গুলোকে তুমি বাইনারিতে রূপান্তর করলা, দেন অ্যাপস কাজ করা শুরু করলো। এখন মানুষের ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মানে অনেক টাইম লাগে এটা রূপান্তর করতে, কারণ এক একটা অক্ষর বাই অক্ষর ধরে 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 তারপর চেঞ্জ করা লাগে বাইনারিতে। এই এন বাইনারিতে, আই বাইনারিতে, ও বাইনারিতে, ডি, এই মানে যেটা আছে অক্ষর বাই অক্ষর ধরে ধরে বাইনারিতে রূপান্তর করা লাগে। কারণ আমরা জানি একটা অক্ষর সমান 8টা বিট, ফলে এখানে অক্ষর বাই অক্ষর ধরে ধরে চেঞ্জ করা লাগে। এখন অক্ষর বাই অক্ষর তুমি ধরে ধরে যদি চেঞ্জ করতে যাও, 5000 লাইন, ধরো তোমার 5000 লাইন আছে, তো 5000 লাইনকে তুমি যদি অক্ষর বাই অক্ষর তুমি যদি ধরে ধরে যদি চেঞ্জ করতে যাও, তাহলে ঘটনাটা কি ঘটবে, 5000 লাইনে কতগুলো অক্ষর আছে, সেই অক্ষর বাই অক্ষরগুলো তুমি যদি বাইনারিতে চেঞ্জ করতে যাও অনেক বেশি সময় লাগবে। এখন তুমি একটা অ্যাপস বানাইলা, যেই অ্যাপস এর উপরে এখন ক্লিক করে রাখছো, অ্যাপস এখন তার ডিরেকশন গুলো কাজ করাইতে আছে। দেখো তুমি একটা অ্যাপসে এখন ক্লিক করছো, তোমার যদি 2 দিন পর যদি গিয়ে সেই অ্যাপস ওপেন হয়, তাহলে সেই অ্যাপস দিয়ে তুমি করবা কি, তুমি চাও কি ক্লিক করার সাথে সাথে যেন অ্যাপস কাজ করা শুরু করুক। কিন্তু তুমি ডিরেকশন গুলো যদি মানুষের ভাষায় দাও, তুমি অ্যাপসে ক্লিক করলা, দেন সেই ডিরেকশন গুলো বাইনারিতে রূপান্তর হওয়া শুরু হইলো। অক্ষর বাই অক্ষর ধরে 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 বাইনারিতে যদি রূপান্তর হয়, তাতে তো অনেক টাইম লাগবে। এজন্য ওই অ্যাপস, ধরো এখন তুমি ক্লিক করে রাখলা, 2-3 ঘন্টা পর অ্যাপস কাজ করা শুরু করলো। তাহলে হচ্ছে সেই অ্যাপসকে তুমি কি করবা, আজকেই ওটাকে আনইনস্টল দিয়ে দেবা, যে এই অ্যাপস এত স্লো, এ চালাবো না, আমি বাদ দিয়ে দিই। এই জন্য আমরা বুঝতে পারছি কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বোঝে না, ফলে কম্পিউটারকে যদি আমি কোনো ডিরেকশন দিতে যাই সেই ডিরেকশনটা আমার বাইনারিতে দেয়া লাগবে। বাট এক্ষেত্রে আর একটা ঝামেলা হয়েছে, বাইনারি বোঝা মানুষের জন্য খুবই কষ্টকর। মানুষের জন্য কোনটা বোঝা সহজ, নিজের ভাষা বোঝা সহজ। এজন্য মানুষ যদি পারতো নিজের ভাষায় ডিরেকশন লিখে বাইনারিতে রূপান্তর করতে, তাইলে মানুষের জন্য সবচেয়ে বেশি ভালো হইতো। কিন্তু সেখানেও একটা ঝামেলা আছে, মানুষের ভাষাটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে যাও, সেক্ষেত্রে হিউজ পরিমাণে একটা টাইম লাগে, ফলে অ্যাপস খুবই স্লো হয়ে যাবে, ফলে সেটা আর এক ঝামেলা। এই জন্য আমরা করি কি, মানুষের ভাষার মানুষের ভাষা আর বাইনারি দুইটার মধ্যবর্তী একটা ভাষা আমরা ইনভেন্ট করছি, যেই ভাষাটা মানুষের জন্য বোঝাও মোটামুটি ইজি, আবার যেই ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করাটাও ইজি। ফলে কি হলো, মানুষের ডিরেক্টলি বাইনারি বোঝা লাগলো না, মানুষ এই ভাষাটা বুঝলেই হইল। মানে মানুষ হচ্ছে এমন একটা ভাষা আমরা নিয়ে আসছি, যেই ভাষাটাকে সহজে বাইনারিতে রূপান্তর করা যায়। এই মানুষের ভাষাকে বাইনারিতে রূপান্তর করতে মানে যেরকম অনেক ঝামেলা ছিল সেরকমটা না, এই ভাষাটাকে সহজেই বাইনারিতে রূপান্তর করা যায়। আর এই ভাষাটা মানুষের ভাষায়ও মোটামুটি কাছাকাছি, মানে মানুষের ভাষারও মোটামুটি কাছাকাছি। এই জন্য এই ভাষাটা কি মানুষও মোটামুটি বুঝতে পারবে, আর এইটাকে কি সহজে বাইনারিতেও রূপান্তর করা যাবে। বুঝছো স্যার? এই ভাষাটাকেই বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ভাষা যেটা মানুষের ভাষার কাছাকাছি,
ফলে মানুষের কাছে সহজেই এই ভাষাটা বোধগম্য হবে, বা এই ভাষায় ডিরেকশন লেখা মানুষের পক্ষে সহজবোধ্য হবে। আর এই ভাষাটা হচ্ছে আবার বাইনারিতে সহজেই একে রূপান্তর করা যায়, ফলে একে বাইনারিতে রূপান্তর করতে অনেক বেশি টাইমও লাগবে না, ফলে অ্যাপসটাও আমার ফাস্ট থাকবে। তাহলে এখন হচ্ছে তাহলে মানুষের ভাষায় প্রোগ্রাম লেখার চাইতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখাটা তাইলে বেশি পরিমাণে সুবিধাজনক না? অ্যাপসটাও ফাস্ট থাকলো আর মানুষও মোটামুটি বুঝতে পারলো, এরকমের একটা। তাইলে কি আমার ভুল হইলে, যেহেতু মানুষ ভাষাটাকে মোটামুটি ভালোই বুঝতে পারবে, মানুষের ভাষার কাছাকাছি, তাহলে ভুল হইলে সেই ভুল কিন্তু সংশোধন করা যাবে, আবার সংশোধন করা সহজ হবে, সহজে বাইনারিতে রূপান্তর করা যাবে। এজন্য হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসছে। তাইলে এইটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কি বাইনারিতে রূপান্তর করা লাগবে, নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজেই বাইনারি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেও রূপান্তর করা লাগবে, কিন্তু সুবিধাটা হচ্ছে মানুষের ভাষাকে বাইনারিতে রূপান্তর করতে যতটা বেশি টাইম লাগবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে রূপান্তর করতে তার থেকে কম টাইম লাগবে। এইটাই হচ্ছে আমাদের সুবিধা, ফলে অ্যাপস গুলো আমাদের ফাস্ট হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে মানুষের কাজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিরেকশন দেয়া। আচ্ছা, সেই ডিরেকশনটাকে আমাদের হচ্ছে বাইনারিতে রূপান্তর করা লাগবে। আচ্ছা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি, যে সফটওয়্যারটার নাম হচ্ছে আইডিই। আইডি বলতে বোঝায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডি কথার মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আইডি। তাহলে আইডির কাজ হচ্ছে কি? আইডির কাজ হচ্ছে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইলেই সে সেটাকে বাইনারিতে রূপান্তর করে দেবে। তাহলে মানুষের কাজ কোন পর্যন্ত? মানুষের কাজ শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিরেকশন দেয়া না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিরেকশন দেওয়া হয়েছে মানুষের কাজ। এরপর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বাইনারিতে রূপান্তর করা তো আইডি এর কাজ, নাকি স্যার? তাহলে আমরা মানুষ, এই যে তোমাকে আমি একটু পূর্বে যে প্লে স্টোরে একটু পূর্বে তোমাকে যে আমি যে অ্যাপসটা দেখাইছি, ওই অ্যাপসটা হইছে একটা আইডিই। ওই অ্যাপসের মধ্যে হচ্ছে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কতগুলো ডিরেকশন লিখবো, সে সেইটাকে রূপান্তর করে ফোনের কাছে পৌঁছে দেবে, যেন ফোন আমি যা লেখছি সেই অনুযায়ী যেন সে কাজ করতে পারে। বুঝতে পারছি? এখন হচ্ছে প্রত্যেকটা ফোনের মধ্যে বা প্রত্যেকটা কম্পিউটারের মধ্যেই যে কোম্পানি ফোন তৈরি করে, বা যে কোম্পানি হচ্ছে আমার এই কি বলে ওটাকে কম্পিউটার তৈরি করে, তারা হচ্ছে কম্পিউটার ও ফোনের মধ্যেই আইডি দিয়ে দেয়। তাহলে তুমি যে অ্যাপস ইনস্টল দিচ্ছ, সেই অ্যাপসে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা কতগুলো ডিরেকশন আছে, আর তোমার ফোনের মধ্যে অটোমেটিক্যালি আইডি তারাই দিয়ে দিছে, ফোন কোম্পানিগুলো। ফলে তুমি যখন অ্যাপসটাকে ইনস্টল দাও, আচ্ছা অ্যাপসটাকে যখন ইনস্টল দাও, তখন ওই ডিরেকশন গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ওই আইডির মাধ্যমে, যেই আইডি তোমার ফোনে অলরেডি আছে বিল্ড ইন, মানে তারাই তৈরি করে দিয়েছে ফোনের মধ্যে, তো ওই আইডি করে কি ওই অ্যাপস এর ডিরেকশন গুলোকে বাইনারিতে রূপান্তর করে দেন হচ্ছে ফোনকে বুঝাই দেয়। তখন হচ্ছে তুমি ওই অ্যাপসে ক্লিক করলে, যেখানে যেখানে ক্লিক করলে যেই যেই কাজ ঘটার কথা, সেখানে সেখানে ক্লিক করলে সেই সেই কাজ ঘটে। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন দরকার, আমরা কি সেই বিষয়টা বুঝতে পারছি? ওকে। আর মানুষের কাজ হচ্ছে কোনটা? মানুষের কাজ হচ্ছে শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিরেকশন দেওয়াটা হচ্ছে মানুষের কাজ। তাহলে মানুষের কাজ হচ্ছে কি? শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিরেকশন দেয়া। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, আমাদের হচ্ছে একটা কথা আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, মানে রোম হচ্ছে একদিনে তৈরি হয় নাই। তাহলে এই যে ভাষাগুলো তো একদিনে তৈরি হয় নাই, ভাষাগুলো তো ধীরে ধীরে তৈরি হয়েছে। ভাষাগুলো হচ্ছে আমাদের ধীরে ধীরে তৈরি হয়েছে। তো এখন যেমন এই যে আজকের বাংলা ভাষা, এই বাংলা ভাষা তো আর টুপ করে পড়ে নাই।
যে গাছ থেকে টুপ করে বাংলা ভাষা পড়ছে সবাই কথা বলা শুরু করে দিয়েছে, এরকম তো না। ওটাও তো হচ্ছে অনেক বছরের বিবর্তন হতে 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 বর্তমান বাংলা ভাষার যে রূপ এটা আমরা পাইছি। তেমনি ভাবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও একদিনে তৈরি হয় নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও ধীরে ধীরে তৈরি হয়েছে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপডেট ভার্সনগুলো তৈরি হচ্ছে, মানে নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখনো তৈরি হচ্ছে। আচ্ছা, তুমি একটু চিন্তা করে দেখো, একদম পৃথিবীর শুরুর দিকে, মানে পৃথিবীর শুরুর দিকে তো না, কম্পিউটার তৈরির শুরুর দিকে, কম্পিউটার তৈরির শুরুর দিকে কম্পিউটার বা ফোনে যে যে কাজ করা লাগতো, এখন কি আমরা কম্পিউটার বা ফোন দ্বারা তা থেকে লক্ষ গুণ বেশি কাজ করি না আমরা এখন বর্তমানে? ফলে কম্পিউটার যখন ইনভেন্ট হয়েছে তখনকার সময়ের কম্পিউটারের যে ডিরেকশন গুলো কাজে লাগতো, বর্তমানে কি তার থেকে অনেক বেশি বেশি ডিরেকশন কাজে লাগে না? বুঝছো? এই জন্য দেখা গেছে আমাদের ভবিষ্যতে আরো আমরা নতুন 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 কাজকর্ম করতেছি। ফলে দেখা গেছে আমাদের আরো নতুন নতুন ডিরেকশন তৈরি হচ্ছে যে মানে এই ডিরেকশন গুলো আমাদের দেয়া লাগবে। ফলে দেখা গেছে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিছু ডিরেকশন দেওয়া যায়, আবার কিছু কিছু ডিরেকশন দেওয়া যায় না। যেমন তুমি কিছু কিছু বাংলা ভাষা আছে যেটার হচ্ছে ডিরেক্ট মিনিং পাওয়া যায় না। যেমন তুমি যদি এরকমের লেখো যে তোমার ব্যবহার তোমার পরিচয়, এখন দেখো একজন ভদ্রলোক যদি এরকমের লেখে ইওর ইউজ ইজ ইওর আইডেন্টিটি, তার কি কোনো ভুল আছে এতে? ব্যবহারের ইংরেজি তো ইউজই, কিন্তু এইখানে কি ব্যবহারটা ইউজ এই অর্থে ব্যবহার হয়েছে নাকি বিহেভিয়ার অর্থে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, কিন্তু সে কিন্তু ইউজ লেখলে কিন্তু শব্দে কোনো কিন্তু ভুল নেই, ব্যবহারের ইংরেজি ইউজ আমি ইউজ লিখছি, সব ব্যবহার কিন্তু ভুল নেই, বাট এটা কিন্তু মিনিংটা প্রকাশ পায় নাই। ফলে এই বাংলা ভাষায় একই শব্দ দিয়া আমি দুইটা জিনিস প্রকাশ করতেছি, তাহলে এটা কি একটু তালগোল পাকানো না? কিন্তু আমি যদি ইংরেজিতে যদি লিখি বিহেভিয়ারের ইউজ, তাহলে কিন্তু বিষয়টা একদম পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। এরকমের প্রত্যেকটা ভাষার কিছু লিকেজ আছে, যে প্রত্যেকটা ভাষার এমন কিছু জিনিস আছে যেগুলো আসলে পরিপূর্ণ মিনিং প্রকাশ করে না। তখনই আমাদের অন্য একটা ভাষায় আমাদের হেল্প নেওয়া লাগে। তেমনি ভাবে প্রোগ্রামিং এরও বিভিন্ন ভাষা আছে। দেখা গেছে এক একটা ভাষা এক একটা পারপাসে তৈরি করা হয়েছে। যেমন আমরা যেই ল্যাঙ্গুয়েজটা শিখবো সেই ল্যাঙ্গুয়েজটা হইছে সি ল্যাঙ্গুয়েজ। আমরা হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজটা শিখবো সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে অ্যাপস তৈরির জন্য। আর একটা ল্যাঙ্গুয়েজ আছে ফোরট্রান। ফোরট্রানের ফোর, ফোর দ্বারা বোঝায় ফর্মুলা, আর ট্রান দ্বারা বোঝায় ট্রান্সফরমেশন। এটা হচ্ছে ফর্মুলা ট্রান্সফরমেশন। আচ্ছা, তাহলে ফোরট্রান ভাষাটা ইনভেন্ট করা হয়েছে বা তৈরি করা হয়েছে বৈজ্ঞানিক কাজকর্মের কথা মাথায় রেখে। কারণ বৈজ্ঞানিক কাজকর্মে কি অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের দরকার হয় না? বুঝছো? বৈজ্ঞানিক কাজকর্মে কি অনেক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে। সেই ধরো তুমি নাসা তাদের একটা স্পেস বা হচ্ছে তাদের একটা রকেট পাঠাবে মঙ্গল গ্রহে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হিউজ পরিমাণে একটা ক্যালকুলেশনের দরকার আছে, তাদের হিসেব কিতাব তো করা লাগে, কত বেগে চলা লাগবে, কতটুকু অক্সিজেন সে পোড়াবে, কত কিলোমিটার বেগে উড়লে সে হচ্ছে এই যে মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে মঙ্গলে চলে যাইতে পারবে। এখানে কি হিউজ পরিমাণে একটা ক্যালকুলেশনের দরকার আছে না? বুঝছো? তো ওই ক্যালকুলেশন করার জন্য আমাদের এই ফোরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমি হচ্ছে ওই নাসার যে রকেটটা পাঠাই, সেই রকেটের মধ্যে আমার যত ধরনের ডিরেকশন দিয়ে দেওয়া লাগে রকেটের মধ্যে, সেটা হচ্ছে আমরা ফোরট্রান দিয়ে দিই। কিন্তু ফোরট্রান দিয়ে তো আর অ্যাপস বানানো যাবে না, কারণ তুমি যে অ্যাপস চালাও ডিকশনারি, তাদের তো আর ক্যালকুলেশন নাই যে চাঁদের দূরত্ব বের করো, কত বেগে যাওয়া লাগবে, এরকম তো কোনো ক্যালকুলেশন লাগবে না, লাগবে? ফলে ফোরট্রান ল্যাঙ্গুয়েজ দিয়া তুমি তো অ্যাপস তৈরি করতে পারবা না, কারণ ফোরট্রানে
তোর বিভিন্ন ফর্মুলা নিয়ে কাজ করবে। আমি কি বুঝতে পারছি আমার কথাটা? বুঝছো? এই জন্য এক একটা কাজের উপর ভিত্তি করে এক একটা প্রোগ্রামিং ভাষা ইনভেন্ট হয়েছে। তো এরকমের অনেক প্রোগ্রামিং ভাষা আছে যেগুলো আরো ধীরে ধীরে নতুন নতুন কাজ আমাদের সামনে চলে আসতেছে, এবং নতুন নতুন কাজের উপর ভিত্তি করে আমরা হচ্ছে নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে পরিচিত হচ্ছি, বা নতুন নতুন, তাহলে কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমার নতুন নতুন ইনভেনশন, মানে আমার নতুন নতুন ডিরেকশন যোগ হচ্ছে। তাহলে আমরা এখনো পর্যন্ত আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার, আর বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বা আমাদের কেন দরকার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের কেন দরকার, আর বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কেন দরকার। কারণ একটা প্রোগ্রামিং, মানে এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা জিনিসের কথা মাথায় রেখে তৈরি হয়। অ্যাপ তৈরির জন্য ধরো সি তৈরি হয়েছে, আবার দেখা গেছে ওই যে ফর্মুলার কাজগুলো করার জন্য আবার ফোরট্রান ইনভেন্ট হয়েছে। আচ্ছা, এখন আসি প্রোগ্রামের ধারণা। আমরা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার সেই বিষয়টাকে আমরা বুঝতে পারছি, আর বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বা কেন দরকার। এই যে দেখো, বিভিন্ন দশকে উদ্ভাবিত কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফোরট্রান, দেখো প্রথমেই আছে ফোরট্রান, লিস্প, কোবল, বেসিক, প্যাসকেল, সি, সি প্লাস প্লাস, পার্ল, পাইথন, ভিজুয়াল বেসিক, পিএইচপি, জাভা, জাভা স্ক্রিপ্ট, স্কেলার, গো, রাস্ট, কটলিন, অনেক ধরনের ভাষা আছে। ক্লিয়ার? তো হ্যাঁ, আমরা যে ভাষাকে ইউজ করবো সেটা হচ্ছে সি। সি ভাষায় আমরা হচ্ছে প্রোগ্রাম লাগবে। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রোগ্রামের ধারণা। আমি বুঝি, বুঝে বলো। না, মানে দেখো, ব্যাপারটা হচ্ছে এক একটা কাজ, মানে এক একটা প্রোগ্রামিং, মানে প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই মোটামুটি সব কাজ করা যায়, কিন্তু এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা সাইডে বেশি পরিমাণে দক্ষ। যেমন তুমি যেমন তুমি উইন্ডোজ 10 তৈরি করে না, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7, এই সকল, এই উইন্ডোজ যে তোমার কম্পিউটারে যদি উইন্ডোজ ইনস্টল দাও, উইন্ডোজ তো একটা সফটওয়্যার, কতগুলো ডিরেকশন। তো উইন্ডোজ তৈরি করা হয়েছে সি প্লাস প্লাস দিয়ে। আবার দেখা গেছে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত কাজকর্ম করো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজকর্ম বলতে আমি কি বুঝি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজকর্ম বলতে বোঝায় যে আচ্ছা, তুমি অনলাইনে শপিং করো না, দারাজ থেকে অথবা অন্যান্য জিনিস থেকে। আচ্ছা, অনলাইনে যখন তুমি শপিং করো, তুমি দেখবা তুমি পূর্বের দিন যদি একটা ঘড়ি সার্চ দাও, পরের বার ঢুকলে তোমার সামনে কিন্তু প্রথমেই তারা কতগুলো ঘড়ির ছবি দেখাবে। এর কারণ হচ্ছে তোমার ইন্টারেস্ট যে ঘড়ির দিকে তা তারা বুঝতে পারছে, কারণ তুমি পূর্বের দিন ঘড়ি সার্চ দিছিলে। ফলে আজকের দিনেও তোমাকে কিছু ভালো ভালো মডেলের ঘড়ি কিন্তু তোমার সামনে এসে প্রথম পেজেই শো করবে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে তুমি পূর্বে কি কাজ করছো সেইটার উপর ভিত্তি করে তোমাকে বর্তমান, আমরা মানুষও তো সেই ওয়েতেই কাজ করি। আচ্ছা, তুমি কোনো একজনের সাথে আহ হোটেলে বা রেস্টুরেন্টে হচ্ছে খাইতে ঢুকছো, তুমি 2 দিন তার সাথে খাইছো, তুমি দেখছো 2 দিনই সে মাছ দিয়ে ভাত খাইছে। তার মানে তোমার কিন্তু তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে যে এই লোকটা মাছ খেতে বেশি ভালোবাসে গোস্তের চাইতে। ফলে তুমি যদি তাকে তার বাসায় দাওয়াত দাও, তোমার কিন্তু মাথায় থাকবে যে তার জন্য ভালো কিছু মাছ অ্যাটলিস্ট থাকাই লাগবে, লোকটা মাছ খাইতে বেশি পরিমাণে ভালোবাসে। ফলে তুমি নিজেও করতেছো কি, সে পূর্বে কি কাজ করছে তার উপরে ভিত্তি করে তার বর্তমানে তুমি ডিসিশন নিচ্ছ। এটা হচ্ছে তোমার মস্তিষ্ক এই কাজটা করতেছে। আর ওয়েবসাইটের ক্ষেত্রেও হচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বোঝায় যে তারে ওই কম্পিউটারের মধ্যেই হচ্ছে তোমার কোন দিকে আগ্রহ সেই বিষয়টা বের করবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা তুমি হচ্ছে রোবট, রোবটের, রোবট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা উদাহরণ। রোবটকে কি, তোমার তো কিছু বলার, অনেক রোবট আছে না যারা নিজে নিজেই কাজ করতে পারে। মানুষ নিজে নিজে কাজ করতে পারে কারণ তার মাথায় একটা ব্রেন দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু রোবটের মাথায় তো কোনো ব্রেন নাই, তাহলে সে নিজে নিজে কাজটা কেমনে করে? তার ভিতরে ব্রেন নাই, কিন্তু তার ভিতরে আমরা ব্রেন ঢুকিয়ে দিতেছি। আমরা মানুষ যেভাবে কাজ করি সেই ধরনের ডিরেকশন গুলো আমরা তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পাইথন সবচেয়ে ভালো কাজ করে।
পাইথন দিয়ে যে অন্যান্য সাইডের কাজ জানা সেটা কিন্তু না, পাইথন দিয়েও সব কাজ করা যায়। পাইথন দিয়েও তুমি উইন্ডোজ বানাইতে পারবা, কিন্তু সেই উইন্ডোজটা স্লো হবে বেশি। পাইথন দিয়ে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে পাইথন বেশ ভালো দক্ষ। আমি কি বুঝতে পারছি, সব ল্যাঙ্গুয়েজ দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যায়, কিন্তু এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা সাইডে বেশি পরিমাণে দক্ষতা দেখায়। বোঝা গেছে? এই জন্য আমরা এক একটা কাজের জন্য এক একটা ভাষা ইউজ করি। আচ্ছা, যেমন HTML। আচ্ছা, HTML তো একটা ল্যাঙ্গুয়েজ ছিল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML তো একটা ল্যাঙ্গুয়েজ ছিল, তো HTML টা আমরা কোন কাজে বেশি পরিমাণে ইউজ করছি? অ্যাপ তৈরির কাজে নাকি ওয়েবসাইট তৈরির কাজে? ওয়েবসাইট তৈরির কাজে, কারণ এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা সাইডে বেশি পরিমাণে দক্ষতা দেখায়। ওকে, এখন আমরা আসি এই জায়গায় একটু চলে আসি প্রোগ্রামের ধারণা। আমি একটা জিনিস বুঝি না যে এই প্রোগ্রামের ধারণার সাথে এই জিনিসটার সম্পর্ক কি? এই জিনিসটাকে আসলে কেন টানিয়ে আনা হয়েছে এটার কোনো মিনিং নেই। তারপরে বইতে যদি দেশে আমাকে অবশ্যই বুঝাইতে হবে। আচ্ছা, এই যে এই জিনিসটা কম্পিউটারের যে গঠন। আচ্ছা, একটু আমি হচ্ছে 2-4-5 মিনিট এরকম বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি কম্পিউটারের মেইন পার্ট হচ্ছে সিপিইউ, এটা তো আমরা সবাই জানি নাকি? এরকম লম্বা মতো একটা জিনিস থাকে যার নাম হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে হচ্ছে আমার সিপিইউ। ক্লিয়ার? তো সিপিইউ এর মধ্যে আসলে কি কি থাকে? আচ্ছা, সিপিইউ এর মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে। সিপিইউ এর মেইন পার্ট হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। আচ্ছা, কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে কন্ট্রোল করা, আর এএলইউ বা এরিথমেটিক লজিক ইউনিট এর কাজ হচ্ছে আমার সকল হিসাব নিকাশের কাজ করে এএলইউ। ভালো করে দেখো, সকল হিসাব নিকাশ, সকল হিসাব নিকাশের কাজ করে এএলইউ, আর সকল কন্ট্রোলের কাজ করে সিইউ বা কন্ট্রোল ইউনিট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার কন্ট্রোলের কাজ আবার কি? আচ্ছা, আমরা যখন 3 অধ্যায়ে পড়ছিলাম তখন আমরা বিভিন্ন ধরনের রেজিস্টার পড়ছিলাম না? অ্যাকুমুলেটর রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, ফ্ল্যাগ রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার, এরকম করে কি আমরা রেজিস্টার পড়ছিলাম না বিভিন্ন ধরনের? আচ্ছা, তার ভিতরে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি ছিল? প্রোগ্রাম কাউন্টারের কিন্তু কাজ ছিল কোন ডিরেকশনের পর কোন ডিরেকশন ঘটবে সেই কথাটা কি প্রোগ্রাম কাউন্টার বলে দিত না, যে কোনটার পরে কোন কাজটা করবা নাকি? তো প্রোগ্রাম কাউন্টার থাকে কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করে যে কোন কাজের পর কোন কাজ ঘটবে, কোন কাজের পর কোন কাজ ঘটবে। এটা হচ্ছে কন্ট্রোল করাটাই হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিটের কাজ। তো কোন কাজের পর কোন কাজ ঘটবে সেটা কন্ট্রোল ইউনিট বলে দেয়, যে এই কাজটা প্রথমে করবা, তারপরে এই কাজটা করবা, তারপরে কাজটা করবে কে? কাজটা করবে এএলইউ। বোঝা গেছে? অফিসের যে বস। আচ্ছা, আমাদের মস্তিষ্ক কি কোনো কাজ করে? মস্তিষ্ক তো হাতকে বলে যে তুমি কলম ধরো এখন লেখো। কাজ তো হাত করে, পায়ে করে, নাকি স্যার? আমাদের মস্তিষ্ক হইছে কন্ট্রোল ইউনিট, আর আমাদের হাত পা এগুলোকে তুমি চিন্তা করতে পারো এই এএলইউ এর সাথে। ক্লিয়ার? তাহলে দেখো, এই দুইটা জিনিস নিয়ে আমাদের গঠিত। এখন তুমি চিন্তা করে দেখো, আচ্ছা, আমরা যদি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ অথবা যে কোনো ধরনের কাজই যদি আমি করতে যাই, তাহলে কোনো মেমোরির সাথে কি একটা যোগাযোগ রাখা লাগে না? ধরো তোমাকে বললাম 5+10 এই দুটো তুমি যোগ করো, কন্ট্রোল ইউনিট বললো যে এই কাজটা তুমি এখন করো 5 আর 10। তো 5 কে কি আমরা আগে একটা মেমোরিতে রেখে আসছিলাম না? 5 কে, এই 10 কে কি আমরা একটা মেমোরিতে রেখে আসছিলাম? আমরা 3 অধ্যায় যারা পড়ছি, 5 কে নিয়ে প্রথমে আমার মেমোরিতে ছিল, 10ও নিয়ে আমার মেমোরিতে ছিল। পরে এইখান থেকে এনে কি আমি 5 আর 10 যোগ দিয়া আবার যে রেজাল্টটা আছে 15, ওইটাকে কি আবার আবার আমরা মেমোরিতে রেখে দিছিলাম না 8 বিট করে করে? মনে আছে? তার মানে কি এরিথমেটিক লজিক ইউনিটটা সরাসরি মেমোরির সাথে কানেক্টেড থাকবে না, এ কি করবে মেমোরি নিয়ে কাজ করবে। এএলইউ কন্ট্রোল ইউনিট তো শুধু ডিরেকশন দিয়েই খালাস, যে এখন এই কাজ করো। এএলইউ করবে কি
মেমোরির সাথে যোগাযোগ করে এএলইউ যে কাজটা করবে মেমোরির সাথে যোগাযোগ করে সে সেই কাজগুলো করে। তাহলে এএলইউ এর সাথে কি মেমোরির একটা সংযোগ থাকবে না, মেমোরিতে সে তথ্য রাখবে আবার প্রয়োজনে মেমোরি থেকে সে তথ্য নিয়েও নেবে। তাহলে টোটাল কম্পিউটারের গঠনটা হয়েছে আমাদের এইরকম, যে দেখো টোটাল কম্পিউটারের গঠনটা হয়েছে আমাদের এই রকমের, যে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। সিপিইউর হচ্ছে দেখো এই কিন্তু সিপিইউটাকে কিন্তু এই যে মাঝখানের যে রেখাটা আছে এই রেখাটা দ্বারা সিপিইউ কে বোঝানো হয়েছে, এইটুকু হচ্ছে আমাদের সিপিইউ। সিপিইউর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে এরিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। এই এএলইউ করে কি মেমোরি ইউনিটের সাথে যোগাযোগ রক্ষা করে তার কাজ করে। এই পাশে থেকে ইনপুট দেওয়ার যন্ত্র, এই পাশে থেকে আউটপুট দেওয়ার যন্ত্র। ইনপুট দিয়ে ইনপুট ঢোকে, কন্ট্রোল ইউনিট এএলইউ কে বলে যে তুমি এই এই কাজ এখন করো। এএলইউ সেগুলো মেমোরির সাথে যোগাযোগ করে সেইগুলো নিয়ে সে কাজ করে। বোঝা গেছে টোটাল কম্পিউটারের বিষয়টা বা সিপিইউর বিষয়টা? আহা, এটা সবচেয়ে উপরে দেখো পুরো এই পুরো পার্টটাই তো হচ্ছে সাদা নাকি? সাদার মধ্যে দুইটা অংশ, মানে হচ্ছে এই পুরোটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুইটা পার্ট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। পুরোটা মিলেই হচ্ছে সেন্ট্রাল ইউনিট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বুঝছো? আচ্ছা, তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুইটা পার্ট, কন্ট্রোল মানে আমরা কিন্তু এখানে কিন্তু তিনটা পার্ট না, এটা 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 তিনটা পার্ট না, এই দুইটা পার্ট মিলে এই পার্টটা গঠিত, এটা বোঝানো হয়েছে সাদাটা দিয়ে পুরোটা। আচ্ছা, এখন আমরা আসি মেমোরি। তাইলে আমি বুঝতে পারলাম মেমোরির একটা বড় ধরনের ভূমিকা আছে। মেমোরি করে কি এই এএলইউ যত কাজ করে সব মেমোরি থেকে নিয়ে কাজ করে। এইগুলো থেকে শুধুমাত্র এমসিকিউ চলে আসবে। সো এইগুলা খাতায় লেখার কিছু নেই, খাতায় যখন লেখার কিছু আসবে তখন আমি নিজেই লেখায় লেখাই পড়াবো। সেটা আমি পড়ানোর চেষ্টা করি যত সম্ভব হচ্ছে লেখায় লেখে। এখন দেখো মেমোরি নিয়ে কথা বলতে পারি, এই যে এইখানে হচ্ছে আমাদের মেমোরি নিয়ে কথা বলছি। তো মেমোরি নিয়ে আমরা যদি একটু কথা বলি, আমাদের হাতে যদি 10 মিনিট আছে, এই প্রথম পেজটি আমাদের পরে আর পড়া যাবে না, এই প্রথম পেজ হচ্ছে আমাদের শেষ। এখন দেখো মেমোরি নিয়ে যদি আমি কথা বলি, তো মেমোরি হচ্ছে দুই ধরনের। এটা আগেও মনে হয় তোমাদেরকে অল্প একটু বোঝানো হয়েছে, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। র্যাম হচ্ছে ভোলাটাইল, র্যাম হচ্ছে ভোলাটাইল আর রম হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইল কথার মানে হচ্ছে যে ভুলে যায়, আর নন ভোলাটাইল কথার মানে হচ্ছে যে ভুলে যায় না। আচ্ছা, ভোলাটাইল আর নন ভোলাটাইল তোমাকে একটু বুঝাইতে চাই। সেটা হচ্ছে একটু দেখো, আহ, তুমি এখানে যতগুলো apps install দিবে, সবকটা apps এই জায়গায় show করতেছে না? আচ্ছা, দেখো তুমি এর ভেতরে একটা apps install মানে একটা apps তুমি open করবে, এরপর তুমি open করবে, open করে তুমি এটাকে রেখে দিবে। Just আচ্ছা, একটা তুমি দেখো recent তুমি যতগুলো app open করছো সব app এই জায়গায় রাখা আছে না? দেখেছো? আচ্ছা, এখন দেখো তুমি যদি এখন এই ফোনটাকে বন্ধ করে আবার যদি ওপেন করো, এই ফোনটাকে তুমি যদি বন্ধ করে যদি ওপেন করো তাহলে এইখানে ক্লিক করলে এই যে কয়টা অ্যাপস তুমি রিসেন্টলি ওপেন করছিলে ওই কয়টা কি এখানে থাকবে নাকি চলে যাবে? চলে যাবে। তার মানে তুমি ফোনটাকে যখন অফ করে অন করতেছো তখন কি তোমার ফোনটা ভুলে যাচ্ছে নাকি মনে রাখতেছে যে কোন কোন অ্যাপস তুমি ওপেন করছিলে? ভুলে যাচ্ছে। তার মানে ওটা র্যামে রাখা আছে, ভোলাটাইল মানে হচ্ছে ভুলে যাবে। তাহলে আচ্ছা, তুমি কোন কোন অ্যাপস ইনস্টল দিছিলা সেই অ্যাপগুলো তুমি ফোন বন্ধ করে অ্যাগেন যদি তুমি চালু করো তাহলে সেই অ্যাপগুলো কি সব কি মানে ইনস্টল হয়েই থাকে নাকি আবার নতুন করে আবার ইনস্টল দেওয়া লাগে? ইনস্টলই থাকে। তার মানে তুমি যখন কোনো একটা অ্যাপস যখন ইনস্টল দাও সেই অ্যাপসটা গিয়ে রমে স্থান লাভ করে স্থায়ীভাবে। সেটা তুমি নিজে যদি আনইনস্টল না করো সেটা সারাদিনই থাকবে।
ফলে হচ্ছে রম হচ্ছে অলওয়েজ মনে রাখে, ভুলে যায় না, নন ভোলাটাইল। আর র্যাম হচ্ছে ভুলে যায়। বুঝতে পারছি তোকে? এখন হচ্ছে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, তুমি যখন কোনো একটা অ্যাপস যখন ইনস্টল দিচ্ছ, সেই অ্যাপসটা রমে গিয়ে জমা হচ্ছে। কিন্তু অ্যাপস এর উপরে যখন তুমি ক্লিক করতেছো, ক্লিক করার সাথে সাথে অ্যাপসটা রম থেকে র্যামে এসে তোমাকে শো করাইতেছে। কারণ যেই অ্যাপস তুমি ওপেন করে রাখছো, সেই অ্যাপস কিন্তু বন্ধ করে চালু করলে আর ওপেন থাকে না, সেইটা কিন্তু অফ হয়ে যায়। ফলে হচ্ছে তুমি যখন কোনো একটা অ্যাপসকে যখন ইনস্টল দাও, তখন অ্যাপসটা গিয়ে রমে স্থান লাভ করে স্থায়ীভাবে। যখন তুমি অ্যাপের উপরে ক্লিক করো, তখন সেটা রম থেকে পিক করে র্যামে চলে আসে, দেন হচ্ছে তোমার র্যামে চলে আসে, দেন হচ্ছে তোমার সামনে শো হয়। বুঝতে পারছি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার, রম থেকে র্যামে কেন তার নিয়ে আসা লাগে? র্যাম হচ্ছে ফাস্ট, র্যাম হচ্ছে খুবই ফাস্ট কাজ করে রমের চাইতে। তুমি রমে বসেই যদি অ্যাপসটাকে ওপেন করতো, তাহলে অ্যাপ স্লো কাজ করতো। আর র্যামে আসে, এজন্য র্যামটা হচ্ছে ফাস্ট, এজন্য আমরা র্যামে নিয়ে এসে এই অ্যাপসের ফাস্ট কাজগুলো আমাদের ফাস্ট হয়, এজন্য আমরা র্যাম ইউজ করি। তাহলে মেমোরিতে আমাদের দুই ধরনের মেমোরি আছে কম্পিউটার, একটা হচ্ছে রম, রম হইছে হার্ড ডিস্ক। আচ্ছা, তুমি যখন কোনো একটা মুভি যখন মেমোরিতে রাখো, সেই মুভিটা কি তুমি ডিলিট দেওয়ার পূর্ব পর্যন্ত তো ডিলিট হয় না, হয়? মুভিটা তো থাকে, তুমি ফোন যতবারই বন্ধ করো আর খোলো, মুভিটা তো থাকেই। ফলে ওই মুভিটা গিয়ে জমা হয় কোথায়? মুভিটা গিয়ে জমা হয় রমে। ক্লিয়ার? তাহলে র্যাম আর রম সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে মেমোরি পর্যন্ত আমরা হচ্ছে, তাহলে প্রথম পেজটা হচ্ছে আমরা রিডিং পড়বো, প্রথম পেজটা হচ্ছে আমরা রিডিং পড়বো।